বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে তোমাদের সেই ক্লাস যে হচ্ছে রিভিশন ক্লাস। রিভিশন শব্দের অর্থ হচ্ছে আমরা একবার পড়িয়েছি সেই পড়া বিষয়কে আবার তোমাদের সাথে তুলে ধরা। বাবারে এই ক্লাসগুলো আমরা নিয়েছি, এর আগেও নিয়েছি, তুমি হয়তো ক্লাসগুলো করেছো, কিন্তু এখন আবার আমরা এই ক্লাসগুলো তুলে ধরছি, কারণ 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত ক্লাস নেওয়া হচ্ছে। আজকে যে রিভিশন ক্লাসে সেটা হচ্ছে চ্যাপ্টার 1 হিসাববিজ্ঞান পরিচিতি নিয়ে। আমি খুব সহজ করে বলতে চাচ্ছি, এখানে সংজ্ঞা, উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা, কার্যাবলী, হিসাব বিজ্ঞান আওতা, পরিধি, ব্যবসার ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের গোড়ার কথা, ক্রমবিবর্তন ইতিহাস, হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, হিসাব বিজ্ঞান কলানা বিজ্ঞান, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টির প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা, হিসাবপত্রের ব্যবহার ও ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের সাথে অন্যান্য বিষয়ে সম্পর্ক, লেনদেনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপর হচ্ছে লেনদেনের প্রকারভেদ, হিসাবের এই হিসাবের সংজ্ঞা বৈশিষ্ট্য, হিসাবের উদ্দেশ্য প্রয়োজনীয়তা, হিসাবের আসসালামু আলাইকুম প্রকারভেদ, স্যার। হিসাবের শ্রেণীবিভাগ, হিসাবের স্থল, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি বা আছে। লেনদেনের চিহ্নিতকরণ এবং লেনদেনের চিহ্নিতকরণে আদরি এবং সমাপনের, ব্যবসায়িক লেনদেনের দলিলপত্র, হিসাব সমীকরণ, লেনদেনের প্রভাব, লেনদেন থেকে হিসাব খাত নির্ণয় এবং শ্রেণীবিভাগ, এগুলো হচ্ছে টোটালি আমরা জানি এটা থিওরিক্যাল পোর্শন। আমরা এর আগে থিওরিক্যাল পোর্শন নিয়ে কথা বলেছি, তাই আমরা খুব একটা থিওরিক্যাল পোর্শন নিয়ে কথা বলবো না। তোমাদের সামনে আজকে প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো ম্যাথমেটিক্যাল টার্ম সেগুলো আলোচনা করতে চাচ্ছি। প্রথমে হচ্ছে মিস্টার হাবিব একজন ব্যবসায়ী, আহসান হাবিব এবং মিস্টার হাবিব নিম্নলিখিত ঘটনাগুলো তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেনদেন কিনা ব্যাখ্যা করো। আগে বুঝতে হবে মিস্টার হাবিব একজন ব্যবসায়ী, তার যে লেনদেন হয়েছে সেই লেনদেনগুলো কি, আসলে লেনদেন কি না তোমাকে বলতে হবে, জানতে হবে। লেনদেন কি না প্রিয় শিক্ষার্থীরা বলতে গেলে আমি যেটা বলবো, এখানে আধুনিক পদ্ধতি আছে, সনাতন পদ্ধতি আছে, দুটো পদ্ধতি বিরাজমান। আমরা এই দুটোতেই শিখবো। আগে আমরা দেখবো যে আসলে কোনটা লেনদেন কোনটা লেনদেন না। এক, মিস্টার হাবিব মিস্টার হাবিব নগদ 80,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলেন। অবশ্যই লেনদেন, তুমি জানো নগদে 10,000 টাকার পণ্য করা হলো, এটাও লেনদেন। 3 তারিখে মাসিক 2,000 টাকা বেতনে তার ব্যবসায় একজন ম্যানেজার নিয়োগ করা হলো, এটা কিন্তু লেনদেন না। যে শিক্ষার্থীরা, এটা কিন্তু লেনদেন না, কারণ হচ্ছে মাসিক বেতনে নিয়োগ করা হয়েছে, কোনো অর্থের পরিবর্তন হয় নাই। এরপরে 4, 12,000 টাকার পণ্য বিক্রি করা লেনদেন। 5 হচ্ছে 15,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো, এটাও লেনদেন না। ফরমায়েশ দেওয়া, অর্ডার দেওয়া, এগুলো কিন্তু কখনো লেনদেন হতে পারে না, কারণ হচ্ছে এতে অর্থের অঙ্কের পরিবর্তন হয়নি, তাকে রেখেছি, তাকে টাকা প্রদান করা হয়নি, সো এটা লেনদেন না। বুঝতেই পারো বা বোঝার চেষ্টা করো। এরপরে যাও প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমস্যা নম্বর 1 দেখলাম। তাহলে এখন আমি যদি বলি যে হাবিব 80,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তাহলে কি হলো, ব্যবসা আরম্ভ করেছে, এটা এটার কি হয়েছে আমি প্রত্যেকটা অঙ্ক এখানে সলভ করে দিচ্ছি, তুমি দেখে নিবা। সো প্রিয় শিক্ষার্থীরা দেখে নাও, 1 নম্বরটা কি আছে, 1 নম্বরটা কি আছে,
এটা হাবিব ব্যবসা আরম্ভ করলো, তাহলে সি মানে ক্যাশ প্লাস 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 ওদিকে হচ্ছে সমান, সমান চিহ্ন হবে, সমান ক্যাপিটাল মানে সি ক্যাপিটাল প্লাস সরি ক্যাপিটাল প্লাস। এক নম্বরটা হচ্ছে। দুই নম্বরটা কি হচ্ছে, পণ্য ক্রয় করা হয়েছে, পণ্য ক্রয় দুইটি পণ্য ক্রয় করা, একটু চেয়ার করো, তাহলে নগদ টাকা চলে গেছে, তাহলে ক্যাশ মাইনাস সমান আবার ও ই দিলাম, ও এখানে ও হচ্ছে ও ও মাইনাস 2 হচ্ছে, তাই 3-এ যাও, 3-এ কি করেছে, 3-এ হচ্ছে মাসিক ম্যানেজার, এটা কোনো লেনদেন না, তাহলে কি লেনদেন না, তাই না, নো ট্রানজাকশনস, ট্রানজাকশন নো ট্রানজাকশন। 4-এও কি বলেছে আমি দেখাই দিচ্ছি, 4 হচ্ছে এত টাকা পণ্য বিক্রয় করা হলো, ঠিক আছে, বিক্রয় করেছি তো নগদ আসছে, ক্যাশ হচ্ছে প্লাস সমান বিক্রয় করেছি মানে ওই আবার প্লাস, এরপর হচ্ছে 5 নো ট্রানজাকশন, তাই 5 হচ্ছে নো ট্রানজাকশন। এই হচ্ছে আমাদের 1 নম্বরটা সলিউশন করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখে নাও, অথবা তোমরা ছবিও তুলে রাখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। 1 শেষ হয়েছে, আমরা 1টা শেষ করে দিয়েছি, তাহলে আরো ক্লিয়ার বাবা? ওকে, আনরোদিন দাও। প্রিয় শিক্ষার্থীরা ছবি তুলে রাখো। ওকে, আমি এটা শেষ করলাম, 1 শেষ করলাম, কথা বলো একজন। ওকে, যাও, এখন আমি 2-এ যাচ্ছি। যাচ্ছি, দেখো জনাব, এখানে কিন্তু তোমরা টেনশন না করে দেখো, এখানে কয়েকটি অঙ্ক আছে, ষোলো জাস্ট অঙ্ক, ওগুলো তোমরা দেখে নিবা তোমাদের সুবিধার্থে। তোমরা অঙ্কগুলো দিয়েছি, আমরা বারবার দিয়েছি, সলভ করলেই হয়ে যাবে। আমি প্রত্যেকটা অঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিবা। জনাব রহিম 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা নিয়ে বা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলো। উক্ত লেনদেন কি বলেছে, ও সৃজনশীলে চলে গেছে না, সৃজনশীল হবে না, আগে সাদা অঙ্কগুলো করে নিই। আসো বাবা, কি বলেছে, জনাব কামাল একজন ব্যবসায়ী, নিয়মিত লেনদেন গণনা করে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেনদেন কিনা ব্যাখ্যা করো। সমান্তর এবং প্রচলিত পদ্ধতি, সমান্তর এবং প্রচলিত পদ্ধতির বিষয়গুলো আমি দেখছি, একটু দেখো। প্রথমে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি, আমরা টেক্সট নিলে সুবিধা হবে। জনাব কামাল একটি 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, অবশ্যই এটা লেনদেন, সমান্তর লেনদেন, আধুনিক লেনদেন। সনাতনে হচ্ছে তোমাকে বুঝতে হবে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে মানে ক্যাশ,
এবং মূলধন মালিকানা সত্তা বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে আমাদের আধুনিক কি বলতে যাচ্ছি। এখানে সনাতন কথা বলেছে। সনাতনের বিষয়গুলো হচ্ছে আগে ধরতে হবে যে সনাতনে আমাদের জাস্ট খুব সহজ। এটার লেনদেন কি, এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটা বললেই হয়ে যাবে। যেটা আর্থিক অবস্থার দুটি পক্ষ আছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটা সনাতন। সনাতন খুব সহজ, সনাতন নিয়ে কোনো ঝামেলা নেই। এবং 2 কি বলেছে দেখো, 8,000 টাকার পণ্য ক্রয় করে, এটাও লেনদেন, এটা অর্থ অবস্থার পরিবর্তন হয়েছে। 3 হচ্ছে 10,000 টাকার পণ্য কি 10,000 টাকার পণ্য বিক্রয় করেন, লেনদেন, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। 4 তিনি কারবারের জন্য 1,000 টাকার ফ্যান ক্রয় করেন, এটাও লেনদেন, মনে রাখেন। 5 15,000 টাকার একটি ক্রয়ের ফরমাইশ প্রদান করেন, এটা লেনদেন না, কারণ আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, মনে রেখো যে অর্থে কি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। 6 তিনি একটি আলমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা কোনো লেনদেন না, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। 7 তার ছেলের স্কুলের বেতন বাবদ ব্যবসায়িক অর্থ থেকে 1,000 টাকা প্রদান করেন। তার ছেলের স্কুলের বেতন বাবদ ব্যবসায়ের অর্থ থেকে 1 টাকা প্রদান করেন। তাহলে ছেলের অর্থ থেকে, ছেলের স্কুলের বেতন, ব্যবসা থেকে টাকা চলে গেছে, এটা অবশ্যই লেনদেন, কারণ হচ্ছে ব্যবসায়ের থেকে টাকা চলে গেছে, মালিককেই দিয়েছে, আর যেই দিক না কেন অর্থের অঙ্ক পরিবর্তন হয়েছে, এটা অবশ্যই লেনদেন। এরপরে হচ্ছে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে এত টাকা উত্তোলন করা হয়, এটাও লেনদেন। ব্যবসা থেকে টাকা চলে গেছে, ব্যক্তিগত কারণেই হোক, অব্যক্তিগত কারণেই হোক, ব্যবসা থেকে যদি কেউ চলে যায়, সেটা লেনদেন। এরপর 9 কর্মচারী বেতন প্রদান করা হয়, এটা লেনদেন, আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। 10 তিনি কয়েকজন ব্যবসায়ীকে 3,000 টাকা ব্যয়ে হোটেলের শেরাটনে ভোজে আপ্যায়িত করেন। তিনি কয়েকজন ব্যবসায়ীকে এত টাকা ব্যয়, তাহলে তিনি বলতে মালিক তার ব্যবসায়িক কাজে অবশ্যই বোঝ করিয়েছে, এটা তাই লেনদেন, মনে রাখতে হবে যে এটা অবশ্যই কি একটি লেনদেন। ব্যবসায়িক কাজে ধরো একজন ব্যবসায়িক, এটা যদি ব্যবসায়িক পারপাস হয়, ব্যবসায়িক উদ্দেশ্য হয়, অবশ্যই এটা লেনদেন। আর যদি ব্যবসায়িক না হয়, মালিক তার সৌজন্য সাক্ষাৎ হয়, লেনদেন, কিন্তু এটা ব্যবসায়িক লেনদেন, ব্যক্তিগত লেনদেন হবে। মালিক তার নিজস্ব প্রয়োজন যখন, শিক্ষার্থীরা, মালিক তার নিজস্ব প্রয়োজনে যখন কোনো টাকা ব্যয় করবে, তখন তাকে বলা হয় ব্যক্তিগত লেনদেন। আর মালিক যখন ব্যবসার জন্য কোনো কি করবে, কোনো ব্যয় করবে, সেটা ব্যবসায়িক লেনদেন। বাট আমরা ব্যবসায়িক বলতে পারি যদি ব্যবসায়িক উদ্দেশ্য হয়, আর যদি ব্যক্তিগত উদ্দেশ্য হয়, ব্যক্তিগত লেনদেন। ক্যাশ বাক্স থেকে একটি 100 টাকার নোট চুরি হয়ে গেছে, এটা লেনদেন, কারণ এটা হচ্ছে অর্থের পরিবর্তন হয়েছে, তাই না? কারণ দুটি পক্ষ আছে, বুঝতে হবে কেন যার চুরি হয়েছে আর যে চুরি করেছে। 1500 টাকার মূল্য আগুনে বিনষ্ট হয়েছে, এটাও লেনদেন। 12 এটা অবশ্যই লেনদেন, মনে রাখতে হবে, এটা অবশ্যই লেনদেন। জ্বালানি নিগম থেকে 200 টাকার পণ্য ফেরত পাওয়া গেল, এটাও লেনদেন। ব্যাংক জমার টাকার উপর সুদ পাওয়া গেল, এটাও লেনদেন। 15 নম্বর হচ্ছে 30,000 টাকার পণ্য ক্রয়টি সিদ্ধান্ত বা চুক্তি আবদ্ধ হয়, সিদ্ধান্ত করে, চুক্তি করে, যাই কারণে করে কি, এটা অবশ্যই লেনদেন না, মনে রাখতে হবে। 30,000 টাকার পণ্য ক্রয় চুক্তি আবদ্ধ, চুক্তি
কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, এটা অবশ্যই কি লেনদেন না, কারণ এটা এখনো বাস্তবায়ন হয় নাই। এরপরে যাও, আমরা 3-এ যাচ্ছি। এছাড়া রাখি একজন ব্যবসায়ী নিম্নলিখিত ঘটনাগুলো লেনদেন কিনা আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে দেখাতে হবে। আধুনিক বা সমীকরণ, সমীকরণ আমরা জানি সমীকরণটা হচ্ছে a = l + ওই। আমি লিখে দিচ্ছি, তোমাদের যদি লেখার মতোই হয় আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, বাউন্স দিচ্ছি, টেক্সট দিচ্ছি, এইটা তুমি জানো। a = l l + ওই। এটাই হচ্ছে আমাদের আধুনিক সমীকরণ। এর মধ্যে আমরা এই ওইর মধ্যে আবার কিছু জিনিস পেয়ে যাই। আমরা বিষয়গুলো যেভাবেই দেখি না কেন, এই যে ওই আছে না, এই ওইর মধ্যে আমরা কি পাই, আমরা কি পাই দেখতেছি, কি সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এটা হচ্ছে আমাদের ওইর মধ্যে রয়ে গেছে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। প্রিয় শিক্ষার্থীরা, সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, দেখো এল প্লাস ওই মানে এল হচ্ছে লায়াবিলিটি, ওই হচ্ছে ওনার্স ইকুইটি, সিতে হচ্ছে ক্যাপিটাল, আইতে হচ্ছে ইনকাম, ইতে হচ্ছে এক্সপেন্স, ডিতে হচ্ছে ড্রয়িং। তাহলে সি হচ্ছে ক্যাপিটাল মূলধন, আইতে ইনকাম আর, ইতে এক্সপেন্সেস, ডিতে হচ্ছে ড্রয়িং। এই বিষয়গুলো তোমরা জানলেই হয়ে যাবে। এছাড়া রাকিব একজন ব্যবসায়ী নিম্নলিখিত ঘটনাগুলো তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেনদেন ব্যাখ্যা করে আধুনিক এবং সমীকরণ পদ্ধতি। এছাড়া রাকিব নগদ 1 লাখ টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেন। এছাড়া রাকিব নগদ 1 লাখ টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে এইখানে কি হচ্ছে একটু বুঝে নাও। তাহলে এটা হচ্ছে এ মানে এ বাড়বে, এ বাড়বে, এ বাড়বে, এ প্লাস, আর হচ্ছে ও ই প্লাস, এ প্লাস আর কি ও ই প্লাস, এ প্লাস ও ই প্লাস, অথবা তুমি সি প্লাস দিলেও হবে, ওই প্লাস। নগদে 50,000 টাকার পণ্য ক্রয় করলেন। তাহলে পণ্য ক্রয়টা একটু দেখে নাও। পণ্য ক্রয় করলে এ মাইনাস, এ মাইনাস এবং ওই মাইনাস, এ মাইনাস অ্যান্ড ওই মাইনাস। আবারও বলছি, এ মাইনাস অ্যান্ড ওই মাইনাস। এবং 3, বার্ষিক 10,000 টাকা বেতনে তার ব্যবসার ম্যানেজার নিয়োগ করা হবে। এটা লেনদেন না, এটা কোনো লেনদেন না। কেন লেনদেন না? এর মধ্যে কি কোনো সমীকরণের প্রভাব পড়েনি। 4 নগদ, নগদে 55,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। নগদে 55,000 টাকার পণ্য বিক্রয় করেছি। সো আমরা দেখছি নগদ 55,000 টাকার পণ্য, তার মানে হচ্ছে কি বলো, এ মাইনাস, এ মাইনাস অ্যান্ড ও ই প্লাস, এ মাইনাস অ্যান্ড ও ই প্লাস, বিক্রি সরি এ প্লাস, বিক্রি এ প্লাস অ্যান্ড ও ই প্লাস, এ প্লাস অ্যান্ড ও ই প্লাস। নগদে 55,000 টাকার পণ্য বিক্রি হলো, এ প্লাস, এ প্লাস অ্যান্ড ও ই প্লাস। 40,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করা হলো, এটা কোনো লেনদেন না।
এটা কোনো লেনদেন না। 40,000 টাকার পণ্য ক্রয়ের পর মাস প্রদান করা হলো, এটা কোনো লেনদেন না। এভাবেই হচ্ছে একটা অঙ্ক সলিউশন করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে হয় সেটা অবশ্যই বুঝতে পেরেছি, তাই না? আমার মনে হয় আমরা যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সেটা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই বেটার হবে। বেটার হবে, আমার বিশ্বাস হচ্ছে এটা বেটার হবে, তাই নাকি? আচ্ছা দেখলাম। আচ্ছা আচ্ছা, আমরা মনে হয় এটা ভালো করে বুঝতে পারছি বা বোঝার চেষ্টাও করেছি বা করছি, তাই নয় কি প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, বলো, তাই নয় কি? আমরা বোঝার চেষ্টা করেছি বা বুঝতেছি, এটা একটা। জি স্যার। নাকি কোনো কোশ্চেন আছে? কোনো নো স্যার, কোশ্চেন আছে? ক্লিয়ার। নাই না? আচ্ছা আচ্ছা, তাহলে তো আর কোনো এ বিষয় নিয়ে আর কোনো চিন্তাই থাকলো না, যে আমাদের কোশ্চেনগুলো হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আবার যাচ্ছি 4-এ। তো আমি লিখছি 4 নম্বরটা একটু বলছে আধুনিক বা সমীকরণ পদ্ধতি। এই 4টা শিখি আজকে আমরা। এই মোটামুটি এগুলো শিখবো, তারপরে সৃজনশীলে যাবো কালকে রিভিশনে। এখন দেখো, জনাব আজম একজন ব্যবসায়ী, নিম্নলিখিত ঘটনাগুলো তার ব্যবসা প্রতিষ্ঠান কি লেনদেন কিনা ব্যাখ্যা করো। আধুনিক বা সমীকরণ পদ্ধতি। জনাব আজম 2 লাখ টাকা নিয়ে ব্যবসা নিয়ে আরম্ভ করলো, অবশ্যই লেনদেন। এখানে এ বাড়বে, এবং আমি একটু এখানে অঙ্ক লিখে দিচ্ছি, সমীকরণটা লিখে দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা আমাদের জন্য এ ইজিক্যাল টু, আমরা বুঝতে সুবিধা পাবো, যেটা আমাদের জন্য সহজ হবে। আমাদের খুব সহজ হয়ে যাবে। দেখো বাবা, আমরা জানি 1 নম্বরটা হচ্ছে এখানে এ প্লাস হয়েছে এন্ড ওই প্লাস হয়েছে, এ প্লাস হয়েছে এন্ড ওই প্লাস হয়েছে, এ প্লাস হয়েছে এন্ড ওই প্লাস হয়েছে। 2-এ যাই, 20,000 টাকা নিয়ে আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এটা লেনদেন না, এটা লেনদেন না। 3, হাইওয়ে নিকট থেকে নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। হাইওয়ে নিকট থেকে নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। তাহলে একটু বুঝার চেষ্টা করো, আমরা হাইওয়ে নিকট ক্রয় করেছি, সো নগদে করেছি, তাহলে এ মাইনাস এ মাইনাস ওই মাইনাস ব্যয়, এ মাইনাস ওই মাইনাস। 4, ধারে ক্রয়, ধারে ক্রয় করেছি, সো এল প্লাস ওই মাইনাস, এল প্লাস, এটা একটু বোঝার চেষ্টা করো, এল প্লাস ওই মাইনাস ধারে পণ্য ক্রয়, এল প্লাস লাইবিলিটি মানে প্রতি হিসাব প্লাস, আর হচ্ছে ওই মাইনাস। 50,000 টাকা দিয়ে সিটি ব্যাংকে হিসাব খোলা হলো, তাহলে এটা হচ্ছে এ প্লাস এন্ড এ মাইনাস।
এ প্লাস অ্যান্ড এ মাইনাস, মানে ব্যাংক প্লাস ক্যাশ মাইনাস এ প্লাস অ্যান্ড এ মাইনাস। এরপরে যাও, ধারে পণ্য ক্রয় হয়েছে, এটা হয়েছে বাবুলের নিকট নগদে পণ্য ক্রয়। বাবুলের নিকট নগদে পণ্য ক্রয় করলে বুঝো, বাবুলের নিকট নগদে পণ্য ক্রয় করেছি, বিক্রয় করেছি। সো এ প্লাস এ প্লাস ওই প্লাস এ প্লাস ওই প্লাস এ প্লাস and ওই প্লাস এ প্লাস ওই প্লাস, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আচ্ছা বাবু 7 নম্বরটা হচ্ছে 30,000 টাকার পণ্যটি ক্রয় করে চেক প্রদান করা হলো। পণ্যগুলো চেক দিয়েছি, সো নট এ ফ্যাক্ট, চেক তো আমরা ব্যাংক দিতে পারি অথবা নগদও লিখতে পারি, মানে অ্যাসেট, অ্যাসেট মানে এ হ্রাস এ হ্রাস ওই হ্রাস এ হ্রাস মানে এ মাইনাস এন্ড ওই মাইনাস। রহমান নিকট ধারে পণ্য বিক্রয়, বিক্রয় হয়েছে এ প্লাস মানে প্রাপ্য হিসাব বা দেনাদার প্লাস ওই প্লাস এ প্লাস এন্ড ওই প্লাস এ প্লাস এন্ড ওই প্লাস। এরপর যাও 3,000 টাকার পণ্য ফেরত আসলো, পণ্য ফেরত চলে এসেছে। পণ্যটা কি নগদে করেছিলাম, বাকিতে করেছিলাম, কিছুই দেওয়া নেই, তাহলে পণ্য ফেরত এসেছে। এটা পণ্য যদি ফেরত আসে, যখন আমি যখন বিক্রি করেছিলাম তখন ওই প্লাস করেছিলাম, তার মানে ওই প্লাস ওই প্লাস করেছিলাম, এখন ফেরত এসেছে, তাই আমরা এটা কি করছি, আমরা ওইটাকে যখন আমি বিক্রি করেছিলাম ওই প্লাস করেছিলাম, এখন ফেরত আসছে ওই মাইনাস করে দিব, কেন ফেরত ওই মাইনাস হয়েছে। আমরা এটা নগদ টাকার পণ্য ফেরত আসলো না বাকি টাকার পণ্য ফেরত আসলো সেটা বুঝতে হবে। যদি তুমি বাকি ধরো তাহলে প্রাপ্য হিসাব মানে অ্যাসেট হ্রাস এ হ্রাস এন্ড ওই হ্রাস এ মাইনাস সাথে হচ্ছে ওই মাইনাস, একটু বুঝো, এ মাইনাস এন্ড ওই মাইনাস। মাসিক 4,000 টাকা বেতন থেকে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, এটা কোনো লেনদেন না, এটার দ্বারা আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয় না। নিম্নমানের হওয়ার এত টাকার পণ্য ফেরত প্রদান করা হলো। ফেরতের সাথে জড়িত হচ্ছে দুটো পক্ষ, একটা হচ্ছে নগদ যে কিনেছিলাম সেই নগদ টাকার পণ্য ফেরত দিলাম, নাকি বোঝার চেষ্টা করো, আমি কি নগদ টাকার পণ্য ফেরত দিয়েছি নাকি বাকিতে কিনেছিলাম সেই টাকার পণ্য ফেরত দিয়েছি। যদি নগদ, এখানে বাকি দেখো আছে, তাহলে সাধারণত বাকির পণ্যগুলো ফেরত দেওয়ার সুযোগ থাকে বেশি। তো আমি দিব হচ্ছে, আমি যখন পণ্য ক্রয় করেছিলাম তখন দিয়েছিলাম ওই হ্রাস করেছিলাম, এখন হবে হবে কি এল এল হ্রাস এল, যখন ফেরত দিয়েছি তখন আমার পণ্য ক্রয় যখন করেছিলাম তখন প্রাপ্য হিসাব কিন্তু বৃদ্ধি পেয়েছিল, পণ্য ক্রয় করেছিলাম আর ওই প্লাস মানে ওই হ্রাস হয়েছিল, এখন উল্টো হবে ওই
মাইনাস ওই প্লাস এল, এল মানে লাইবিলিটি মাইনাস ওই প্লাস লাইবিলিটি মাইনাস। বোঝার চেষ্টা করো শিক্ষার্থীরা, তাহলেই হয়ে যাবে। এরপর হচ্ছে অফিসের জন্য এত টাকা কম্পিউটার ফরমালিটি দিচ্ছি, এটা কোনো লেনদেন না। এভাবেই হচ্ছে আমাদের অঙ্কগুলো হচ্ছে। এখানে কোনো কোশ্চেন আছে? যেহেতু অঙ্কটার মধ্যে বেশ কিছু প্রবলেমেটিক আমি দেখলাম, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। 4-এর কোনো কোশ্চেন আছে বয়েসরা? হ্যালো বয়েস, 4-এর কোনো কোশ্চেন আছে? কথা বলো। 4-এর কোনো না কোশ্চেন স্যার। নাই? ওকে, থ্যাংক ইউ। 5-এ চলে যাচ্ছি। 5টা করিয়ে আজকে গল্প শেষ করে দিব ক্লাসটা। জনাব দিদার নগদ এত টাকার মূল্যে একটি কাভার ভ্যান নিয়ে কুরিয়ার সার্ভিস আরম্ভ করলেন। কি আছে? সমীকরণ ভিত্তিক মানে সমীকরণে সব করে তোমাদের সমীকরণ করতে হবে। তাহলে দেখো জনাব দিদার নগদ মানে নগদ দিতে হবে ঘর, অ্যাসেটে নগদের ঘর দিতে হবে, মূল্যে একটি কালভার্ট একটা ঘর করতে হবে। তার নগদ প্লাস হবে, কালভার্ট প্লাস হবে এবং ওই প্লাস হবে 5,10,000। মাসিক 2,000 টাকা হারে 3 মাসের ভাড়া প্রদান, একটি দোকান ভাড়া করা হলো। এটা অগ্রিম। তাহলে অগ্রিম যদি দিই মাসিক 2,000 টাকা, 3 মাসে 6,000, তাহলে হচ্ছে ক্যাশ মানে নগদ মাইনাস অগ্রিম ভাড়া সম্পদেই অ্যাসেটই হবে প্লাস। আবার বলছি, মাসিক 3,000 মানে 3 মাসে 6,000। এই 6,000-এর মধ্যে কি বুঝতে হবে 6,000 টাকা দোকান ভাড়া দেওয়া হলো, তার মানে নগদ 6,000 টাকা মাইনাস এবং অগ্রিম ভাড়া 6,000। সাপ্লাই ক্রয় নগদে 3,000, ধারে 2,000। সাপ্লাই ক্রয় নগদে 2,000, তাহলে আমি সাপ্লাই একটা সম্পদ, ঘর কাটবো। সাপ্লাইজ ক্রয় যেহেতু লিখেছি 5,000 টাকা লিখবো, নগদ হচ্ছে মাইনাস 3,000, আর এল এল মানে 2,000 টাকা প্লাস এল 2,000 টাকা প্লাস। এটা একটু ভিন্নতা হচ্ছে, দেখে নাও কি হচ্ছে। এটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেট মানে 5,000 টাকা বাড়বে, সাপ্লাইজ বাড়বে 5,000 টাকা, ক্যাশ কমবে হচ্ছে 3,000, এল বাড়বে হচ্ছে 2,000। আবারও বলছি, সাপ্লাইজ 5,000 প্লাস, ক্যাশ 3,000 মাইনাস, এল লাইবিলিটি প্লাস। জনাব দিদার তার ব্যক্তিগত 1,000 টাকা মূল্যের আসবাবপত্র ব্যবসা প্রদান করলে দিতেই পারে। আসবাবপত্র প্লাস ওই প্লাস মূলধন, ওই প্লাস। আবার বলছি, জনাব দিদার তার ব্যক্তিগত 1,000 টাকা মূল্যের আসবাবপত্র ব্যবসায় প্রদান করলেন, আসবাবপত্র প্লাস ওই প্লাস কুরিয়ার মাসুল প্রাপ্তি 2,000 টাকা। কুরিয়ার মাসুল প্রাপ্তি মানে প্রাপ্তি হয়েছে, নগদ প্রাপ্তি হয়েছে, নগদ প্লাস এটা একটা আয়, তার ওই প্লাস একটা আয়, তার ওই প্লাস। আসবাবপত্র বহন বাবদ মাসুল হচ্ছে 1,700 টাকা। তাহলে প্রাপ্ত মাসুল, যেহেতু আমরা একটা কুরিয়ার সার্ভিস, তো এটা আমাদের মাসুল প্রাপ্তি মানে আয়, এটাই আমাদের আয়, এটা আমাদের মেইন আয়, মনে রাখতে হবে এইটাই আমাদের মেইন আয়। সো মাসুল প্রাপ্তি আয়, আসবাবপত্র বাবদ মানে ক্যাশ, নগদ হচ্ছে প্লাস ওই প্লাস। সাপ্লাইজ বাকি টাকা 1,000 টাকা প্রদান করেছি, ভালো কথা। ভালো হচ্ছে ক্যাশ মাইনাস এল মাইনাস, ক্যাশ মাইনাস এল মাইনাস। একটি অফিসের জিনিসপত্র হস্তান্তর এত টাকা প্রাপ্ত, এত টাকা ওকে প্রাপ্তি মানে আমাদের আয় হচ্ছে নগদ প্লাস হচ্ছে কত 13,000, প্রাপ্য হিসাব প্লাস হচ্ছে 2,000, ওই প্লাস হচ্ছে
15,000। প্রাপ্ত, প্রাপ্তি হচ্ছে নগদ হচ্ছে প্লাস 13,000, ওই প্লাস হচ্ছে ওই মানে 15,000, আর বকেয়া প্রাপ্য হিসাব মানে দেনাদার 2,000। এক মাসের অগ্রিম ভাড়া খরচ হিসেবে গণ্য করবো। এক অগ্রিম ভাড়া হচ্ছে 6,000 টাকা করেছিলাম, এতে এক মাস হয়েছে, সো আমরা অগ্রিম ভাড়া এক মাস কমে যাবে, তাহলে ভালো কথা। তাহলে আমরা লিখবো হচ্ছে 2,000 টাকা অগ্রিম ভাড়া মানে অ্যাসেট মাইনাস ওই মাইনাস ব্যয় হয়েছে ওই মাইনাস অব্যবহৃত সাপ্লাইস 2,000 টাকা। সাপ্লাইস অব্যবহৃত হয়েছে কত? 2,000 টাকা। তার মানে খরচ হয়েছে কত? দেখো, সাপ্লাইস আমরা ক্রয় করেছিলাম কত টাকার সাপ্লাইস? সব মিলে 5,000 টাকা। তার মধ্যে 2,000 টাকা রয়ে গেছে, 3,000 টাকা খরচ হয়েছে, তাহলে সাপ্লাইস খরচ হয়েছে। তাহলে আমরা লিখবো সাপ্লাইস মাইনাস 3,000, সাপ্লাইস মাইনাস 3,000, ওই 3,000। মানে এটা হচ্ছে আমাদের সাপ্লাই ছিল 5,000 টাকার, তার মধ্যে আছে 2,000 টাকা আর 3,000 টাকা খরচ হয়েছে। এটাই হচ্ছে আজকের বিষয়। আজকে আমি তোমাদের এই পর্যন্ত ক্লাস দিচ্ছি, 1 থেকে 5। আগামী ক্লাসে শুরু